ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দশম অধ্যায়, যার শিরোনাম আছে খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু। তো খনিজ সম্পদের মধ্যে ধাতুও আছে এবং অধাতু আছে। মিনারেল রিসোর্সেস, মেটালস মানে ধাতু, অ্যান্ড নন মেটালস মানে হচ্ছে অধাতু। ঠিক আছে, এই যে এখানে খুব সুন্দর সুন্দর পাথরের ছবি দিয়েছে, এগুলো হচ্ছে খনিজ পদার্থ। ঠিক আছে, টিন টিন, লোহা, তামা, সোনা, চীনামাটির তৈরি থালা বাসন, প্রাকৃতিক গ্যাস সহ হাজার হাজার প্রয়োজনীয় সামগ্রী আমরা পারিবারিক জীবন, শিল্প কারখানা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত ব্যবহার করে আসছি। এগুলো মৌলিক, যৌগিক বা বিভিন্ন মৌল ও যৌগের মিশ্রণ হতে পারে। এদের মধ্যে অনেক পদার্থ খনি থেকে পাওয়া যায়। খনিজ সম্পদ কি? কিভাবে খনি থেকে ধাতু ও অধাতু পাওয়া যায়, আবার সেগুলো কিভাবে সংরক্ষণ করা যায় বা এগুলো থেকে কিভাবে অন্য কোনো প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা যায়, সেগুলো নিয়েই এই অধ্যায়ে আলোচনা করা হবে। 10.1 খনিজ সম্পদ, মিনারেল রিসোর্সেস। খনিজ সম্পদ আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ধাতু, অধাতু, উপধাতু বা তাদের বিভিন্ন যৌগ প্রকৃতিতে মাটি, পানি কিংবা বায়ুমণ্ডল থেকে সংগ্রহ করা হয়। মাটি, পানি বা বায়ুমণ্ডলের যে অংশ থেকে এগুলোকে সংগ্রহ করা হয় তাকে খনিজ বলে। তাহলে খনিজ কথার অর্থ হচ্ছে এই যে আমরা যে ধাতু এবং অধাতু বা বিভিন্ন ধরনের যৌগ ব্যবহার করি, এগুলোর উৎসটাই হচ্ছে খনি। খনি মানে ওই যে মাটির নিচে 1000, 2000 ফুট, 100, 200 ফুট নিচেই হইতে হবে বিষয়টা তা না। যেমন লবণের খনি হচ্ছে সমুদ্র, সমুদ্রও খনি হতে পারে। আমাদের মনে একটা ভুল ধারণা আছে যে খনি খুব সম্ভবত শুধুমাত্র মাটির নিচে যেগুলো পাই সেগুলোই হচ্ছে খনিজ। মাটির গর্তে অনেক দূরে মাটি খুঁড়ে যেখান থেকে বের করি ওই জিনিসটাই হচ্ছে খনি, বিষয়টা তা না। এবং এই যে খনিজ পদার্থগুলো, এগুলো কঠিন হতে পারে যেমন লোহা বা তামার খনিজ, তরল হতে পারে যেমন পেট্রোলিয়াম বা খনিজ তেলের খনিজ, আবার গ্যাসীয় হতে পারে যেমন প্রাকৃতিক গ্যাসের খনিজ। তার মানে এই খনিজ পদার্থগুলো কঠিন, তরল এবং গ্যাস সবই হইতে পারে। আমাদের দেশে প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, যা রান্নার কাজে, যানবাহনের জ্বালানি হিসেবে, বিদ্যুৎ উৎপাদনে বা বিভিন্ন শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো বাংলাদেশে প্রাপ্ত যে খনিজ গ্যাসগুলো আছে, এই খনিজ গ্যাসগুলো সবচেয়ে বড় যে বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে প্রায় 100% বিশুদ্ধ, প্রায় 98 থেকে 99% বিশুদ্ধ মিথেন। ঠিক আছে, বা প্রায় 100% আর কি। এটা হচ্ছে আমাদের দেশে যে খনিজ সম্পদ মিথেন গ্যাস আছে, এটা একটা বিশেষত্ব যা পৃথিবীর খুব কম জায়গাতেই পাওয়া যায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পেট্রোলিয়ামের খনিজ রয়েছে। পেট্রোলিয়াম মানে হচ্ছে পেট্রোল, যেখান থেকে নিষ্কাশন করা হয়। পেট্রোলিয়াম কিন্তু একটা জিনিস, যে পেট্রোলিয়ামের মধ্যে অনেক ধরনের তেল থাকে, তার মধ্যে হচ্ছে পেট্রোল, ডিজেল। ঠিক আছে, যা তারা সারা পৃথিবীতে রপ্তানি করছে এবং সমস্ত পৃথিবীর খনিজ তেলের চাহিদা পূরণ করছে। মানে মধ্যপ্রাচ্য একাই। দক্ষিণ আফ্রিকাতে রয়েছে সোনা ও হীরার খনিজ। তাহলে সোনা এবং হীরার খনিজ কোথায় আছে, সেটা সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে। এই জন্য যে উপনিবেশগুলোর একদম আখড়া সেগুলো, ওইসব দেশে খুব খারাপ অবস্থা। এই সোনা এবং তাদের সোনা এবং হীরা দখল করতে গিয়ে বিভিন্ন ধরনের উপনিবেশিক কোম্পানি সেখানে মানে এমন অবস্থা করে দিছে যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা দক্ষিণ আফ্রিকাতে রয়েছে, কিন্তু ওরাই হচ্ছে কি এক বলা যায় যে বিভিন্ন যে দক্ষিণ আফ্রিকার যে দেশগুলো আছে সেগুলো আজকে সবচেয়ে বেশি মানবেতর জীবনযাপন করতেছে। এই শুধুমাত্র কলোনিয়াল যে দেশগুলো আছে তারা সেখানে সোনা এবং হীরার উত্তোলন করার জন্য নিজেদের মধ্যে যে ক্লাস তৈরি করছে, সেই ক্লাসের কারণে। এছাড়া বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খনিজ পাওয়া যায় যা দেশ তথা সমগ্র পৃথিবীর উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করছে। কঠিন, তরল বা গ্যাসীয় এই খনিজগুলোকে একত্রে খনিজ সম্পদ বলা হয়। তোমার এই যে দক্ষিণ আফ্রিকার যে সোনা, হীরা, এগুলো নিয়ে একটা মুভি আছে ব্লাড ডায়মন্ড। তো এখানে তোমরা দেখবা লিওনার্দো দি ক্যাপ্রিওর ব্লাড ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড না, ব্লাড ডায়মন্ড। তো তো এইখানে দেখানো হয়েছে যে দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে সোনা, হীরা বা অন্যান্য মণিমুক্তা খুঁজতে গিয়ে উপনিবেশিক দেশগুলো তারা নিজেদের মধ্যে এবং ওখানকার জনগণকে কি পরিমাণ ব্লাডি ওয়ারের মধ্যে
তোমার সংযোগ ইনভলভ করছে এবং তাদের অবস্থা আজকে কি অবস্থা। ঠিক আছে, এরপর দেখো শিলা বা রক্স, বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে কিছু শক্ত কণা তৈরি হয়। তো ওই শক্ত কণাসমূহ একত্রিত হয়ে যে পদার্থ তৈরি হয় তাকে শিলা বলে। তাহলে শিলাটা কি? বিভিন্ন খনিজ পদার্থের মিশ্রণ, বিভিন্ন খনিজ পদার্থ একত্রিত হয়ে যখন শক্ত একটা কণা তৈরি হয় সেটাই হচ্ছে শিলা বা রক্স বা শিলা। ঠিক আছে, তাহলে বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে যে শক্ত কণা তৈরি হয় ওই শক্ত কণাগুলো আবার পরবর্তীতে একত্রিত হয়ে একটা বড় পদার্থ তৈরি করে, সেই বড় পদার্থটাকে বলা হচ্ছে শিলা। তোমার ভূগোলে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, যারা তোমার আর্টসে আছে ভূগোল। ঠিক আছে, এসব শিলা যেভাবে তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে শিলা সাধারণত 3 প্রকার। অর্থাৎ এই যে খনিজ পদার্থগুলো একত্রিত হয়ে শক্ত কণা তৈরি হবে, সেই শক্ত কণাগুলো মিলে আবার বড় পদার্থ তৈরি হবে শিলা। এই শিলাগুলো তৈরি হওয়ার প্রসেস আছে, এটাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। ঠিক আছে, আগ্নেয় শিলা ইগনিয়াস রক, ইগনিয়াস বা আগ্নেয়, নাম শুনে বোঝা যাচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে যে পদার্থগুলো পৃথিবীর নিচ থেকে বের হয়ে আসে ওগুলো থেকেই মূলত আগ্নেয় শিলা তৈরি হয়। তো আগ্নেয়গিরি থেকে যে গলিত পদার্থসমূহের মিশ্রণ বের হয় তাকে বলে ম্যাগমা। ঠিক আছে, তো যেগুলো বের হয় সেগুলোকে বলা হচ্ছে ম্যাগমা। তো ম্যাগমা যখন ঠান্ডা হয়ে কঠিন পদার্থে পরিণত হয় তখন তাকে আগ্নেয় শিলা বলে। তাহলে ম্যাগমা এবং লাভার মধ্যে পার্থক্য হচ্ছে এই তরল গলিত জিনিসটা যখন মাটির নিচে থাকে বা মাটির নিচ থেকে উপরে উঠে আসে তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে লাভা। অর্থাৎ মাটির নিচে যতক্ষণ পর্যন্ত সে গলিত অবস্থায় আছে সেটা হচ্ছে লাভা। আর এই লাভাগুলো যখন আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মাধ্যমে বের হয়ে আসে তখন এই লাভাটাকেই তখন বলা হচ্ছে ম্যাগমা। ঠিক আছে, তো এই দুইটা জিনিস একই জিনিস। মাটির নিচে ওর নাম হচ্ছে লাভা, যখন মাটির উপরে উঠে আসে তখন তার নাম হচ্ছে ম্যাগমা। এই ম্যাগমাগুলো যখন ঠান্ডা হয়ে কঠিন পদার্থে পরিণত হয় তখন যেটা পাওয়া যাচ্ছে ওটাই বলা হচ্ছে, ওইটাই হচ্ছে তোমার আগ্নেয় শিলা। যেমন গ্রানাইট পাথর হচ্ছে একরকম আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা থেকে অনেক মূল্যবান খনিজ পাওয়া যায়। অর্থাৎ মাটির নিচে যেহেতু আছে সেই শিলার মধ্যে কি থাকবে? আয়রন থাকবে বা লোহা থাকবে বা অন্যান্য যে খনিজ পদার্থ আছে সেগুলো ওখানে মিশ্রিত অবস্থায় থাকে। তখন আমরা জানি যে পৃথিবীর নিচে এই জায়গায় মূলত এই যে এখানে কি আছে সব গলিত পদার্থগুলো আছে, এই যে লাল অংশটা, তো এগুলো এখান থেকে কি হয় বের হয়ে আসে মাঝে মাঝে। তো এইখানে বিভিন্ন খনিজ পদার্থ, বিভিন্ন ধরনের ধাতু মল, এগুলো সব গলিত অবস্থায় থাকে। এগুলো যখন পৃথিবী ছিদ্র করে ভূপৃষ্ঠ ছিদ্র করে উপরে উঠে আসে তখন এর মধ্যে যে বিভিন্ন ধরনের মূল্যবান ধাতু আছে সেগুলোকে এই আগ্নেয় শিলা হিসেবে পাওয়া যায়। ঠিক আছে, এরপর আছে পাললিক শিলা। আবহাওয়া ও জলবায়ু ইত্যাদি পরিবর্তনের ফলে বৃষ্টির পানি, বাতাস, কুয়াশা, ঝড় ইত্যাদির কারণে মাটির উপরিভাগের ভূত্বকের কাদামাটি, বালি মাটি ইত্যাদি ধুয়ে কোনো কোনো জায়গায় পলি আকারে জমা হয়। তারপরে পলির মধ্যে জমে থাকা কণাগুলো বিভিন্ন স্তরে স্তরে সজ্জিত হয়ে যে শিলা গঠন করে তাকে পাললিক শিলা বলে। যেমন বেলে পাথর, অর্থাৎ পাথর তৈরি হচ্ছে এটা হচ্ছে কি, বা বেলে মানে বালিটা আর কি বালি। তো পাললিক শিলা কি করে? বৃষ্টির পানি, বাতাস এবং কুয়াশা, ঝড় ইত্যাদির কারণে মাটির যে উপরের অংশ আছে এটা ধুয়ে যায়, ধুয়ে গিয়ে 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 সাধারণত নদীর দুই আশেপাশে এগুলো হয়। পাললিক শিলা সাধারণত নদীর দুই সাইডে পাওয়া যায়। তো এগুলো নদীর পানির সাথে ধুয়ে বা জল বাতাসের সাথে ভেসে ভেসে গিয়ে কোনো একটা জায়গায় কি হয় জমা হয়। আমি একটু আগে বললাম এটা জেনারেলি নদীর ধারগুলোতেই বেশি হয়। তো এগুলো স্তরে স্তরে জমা পড়ে, সেখান থেকে বালি তৈরি হয়। তো এগুলোকে বলা হচ্ছে পাললিক শিলা। ঠিক আছে, এরপর আছে রূপান্তরিত শিলা। নাম শুনে বুঝতে পারতেছ আগ্নেয় শিলা এবং পাললিক শিলা এগুলো ন্যাচারাল প্রসেসে তৈরি হয়, রূপান্তরিত শিলাও ন্যাচারাল প্রসেসে তৈরি হয়। কিন্তু এই দুই ধরনের শিলা অর্থাৎ আগ্নেয় শিলা এবং পাললিক শিলা বিভিন্ন তাপ ও চাপে পরিবর্তিত হয়ে নতুন ধরনের শিলা তৈরি করে, এগুলোকে বলা হয় রূপান্তরিত শিলা। যেমন কয়লা। তো কয়লা আমরা জানি যে কয়লা সাধারণত কি বিভিন্ন জীবদেহ বা অন্যান্য অনেক কিছুই কি অনেক দিন ধরে মাটির নিচে চাপা পড়ে থেকে একটা নতুন ধরনের শিলা তৈরি হয়, সেটাই হচ্ছে কি রূপান্তরিত শিলা। কয়লা হইতে পারে, পেট্রোলিয়াম নিজেই কি রূপান্তরিত শিলা। ঠিক আছে,
মাটির নিচে শিলার বিভিন্ন স্তর সৃষ্টির প্রক্রিয়া। এই যে মাটির নিচে বিভিন্ন ধরনের শিলার স্তর কিভাবে তৈরি হয়। মাটির নিচে যে শিলাগুলো আছে সেগুলো বিভিন্ন স্তরে সজ্জিত থাকে। মাধ্যাকর্ষণ বল, তাপ, চাপ এবং প্রাকৃতিক শক্তির প্রভাবে মাটির নিচের শিলা বিভিন্ন স্তর সৃষ্টি করে। মাটির নিচের শিলাগুলো বিভিন্ন স্তর সৃষ্টি করে। কি কি প্রভাবক হিসেবে কাজ করে এগুলো অনেক সময় বহুপদীতে আসে, যে বল, তাপ, চাপ এবং প্রাকৃতিক শক্তি। মাধ্যাকর্ষণ বল ও ইভেন, ঠিক আছে। এরপর হচ্ছে খনিজ এবং আকরিক। তাহলে খনিজ জিনিসটা কি এবং আকরিক জিনিসটা কি? খনিজ বা মিনারেলস মাটির উপরিভাগে বা মাটির তলদেশে যে সকল পদার্থ থেকে আমরা প্রয়োজনীয় দ্রব্যাদি, বিভিন্ন প্রকার ধাতু বা অধাতু ইত্যাদি সংগ্রহ করে থাকি তাদেরকে খনিজ বলা হয়। যে অঞ্চল থেকে খনিজ উত্তোলন করা হয় তাকে খনি বলে। তাহলে খনি বা খনিজ, খনিটা হতে পারে মাটির উপরে, হতে পারে মাটির নিচে, হতে পারে। যেমন বললাম যে সমুদ্র হচ্ছে কি লবণের খনি, ঠিক আছে। সমুদ্র হচ্ছে লবণের খনি। তাহলে এটা মাটির উপরে থাকতে পারে, মাটির নিচে থাকতে পারে, ঠিক আছে। আবার সমুদ্রের উপরে বা সমুদ্রের নিচে, সমুদ্রের পানি। তো এখান থেকে আমরা যে ধাতু সংগ্রহ করি সেটাই হচ্ছে কি খনি। এবং যে পদার্থগুলো সংগ্রহ করতেছি সেই পদার্থগুলোকে বলা হচ্ছে খনিজ পদার্থ। আর আকরিক জিনিসটা হচ্ছে কি যে সকল খনিজ থেকে লাভবান ধাতু বা অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বলে। তাহলে আকরিক হচ্ছে যে সকল, এখন বিষয়টা হচ্ছে যে আমরা ধাতু এবং অধাতু যে সংগ্রহ করে পাই পৃথিবীর উপরে এবং নিচে অনেক ধরনের খনিজ পদার্থ আমরা পেতে পারি। এখন সব খনিজ পদার্থকেই কি আমরা প্রসেস করে আমাদের কাজে ব্যবহার করতে পারবো? বিষয়টা কিন্তু তা না। এখন এই যে খনিজগুলো আছে, এই খনিজগুলোর মধ্যে কিছু কিছু খনিজ আছে যেগুলোতে যে আমাদের প্রয়োজনীয় যে ধাতুটা অধাতুটা আছে সেটাকে আমরা কি করতে পারি না, আলাদা করে ব্যবহার করতে পারি না। ব্যবহার করতে গেলেও সেটাতে অনেক বেশি খরচ হয়ে যায়, এরকম হইতে পারে। তো তার মানে আমরা মাটির উপরিভাগে বা মাটির নিচে যে খনিজগুলো পাই, যে খনিজ পদার্থগুলো পাই, এই খনিজ পদার্থগুলোর সবগুলোকেই আমরা কি করতে পারি না, সংগ্রহ করে আমাদের কাজে ব্যবহার করতে পারি না। এই জন্য যে সকল খনিজ থেকে আমরা লাভজনকভাবে ধাতু অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করতে পারি সেই সকল খনিজকে বলতেছি আকরিক। তাহলে খনিজটা হচ্ছে বিস্তৃত রূপ, সেটা আমরা ব্যবহার করতে পারি আর না পারি সেটি হচ্ছে খনিজ, ঠিক আছে। কিন্তু যে খনিজগুলো থেকে আমরা লাভবান হতে পারি, যে খনিজ থেকে আমরা ধাতু অধাতুগুলোকে সংগ্রহ করে আমাদের কাজে ব্যবহার করতে পারি, শুধুমাত্র সেই খনিজগুলোকে বলা হচ্ছে আকরিক, ঠিক আছে। যেমন গ্যালেনা, অর্থাৎ লেড সালফেটটা হচ্ছে গ্যালেনা থেকে লাভজনকভাবে লেড ধাতু নিষ্কাশন করা যায়। তাই গ্যালেনাকে লেড ধাতুর আকরিক বা লেড ধাতুর খনিজ বলা হয়, ঠিক আছে। তাহলে লেডের আকরিক হচ্ছে কি গ্যালেনা, অর্থাৎ লেড সালফেট। এরপর আছে বক্সাইট থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায়, অতএব বক্সাইটকে অ্যালুমিনিয়ামের আকরিক বলা যায়, ঠিক আছে। আবার কাদামাটি থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না। কাদামাটিতেও অ্যালুমিনিয়াম থাকে, কিন্তু কাদামাটি থেকে অ্যালুমিনিয়াম যদি আমরা আলাদা করতে চাই তাহলে এখানে খুব কম পরিমাণে অ্যালুমিনিয়াম আছে এবং ওটাকে আমরা কি করতে পারবো না, আলাদা করতে গেলে অনেক খরচ হয়ে যাবে। এই জন্য লাভজনকভাবে আমরা কাদামাটি থেকে অ্যালুমিনিয়াম আলাদা করতে পারবো না। সেজন্য কাদামাটি শুধু অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক না। তাহলে কাদামাটি অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক নয়। কেন? অ্যালুমিনিয়াম কাদামাটির মধ্যে আছে, এই জন্য সেটি খনিজ। কিন্তু ওইখান থেকে অ্যালুমিনিয়ামকে আমরা আলাদা করি লাভজনকভাবে ব্যবহার করতে পারবো না। তা সেখান থেকে যে আমরা আলাদা করতে পারবো না বিষয়টা তাও না, সেখান থেকে আমরা অ্যালুমিনিয়াম আলাদাও করতে পারবো, কিন্তু সেটা লাভজনক হবে না, সেটাতে অনেক খরচ পড়ে যাবে। এই জন্য সেটাকে বলা হচ্ছে আকরিক। তাহলে আকরিক হওয়ার শর্ত হচ্ছে কোনো একটা খনিজ থেকে কোনো একটা ধাতু বা অধাতুকে লাভজনক উপায়ে কি করতে হবে, নিষ্কাশন করতে হবে, তাহলেই সেই খনিজটা আকরিক হবে। তাহলে আমরা বলতে পারি আকরিক হলে সেটা অবশ্যই খনিজ হবে। যদি কোনো একটা, আকরিকগুলো অবশ্যই খনিজ, কিন্তু খনিজ হলে সেটা আকরিক নাও হতে পারে, ঠিক আছে। তাহলে সব আকরিকে খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। আয়রনের সালফাইড বা পাইরাইটস, আয়রন পাইরাইটস থেকে আয়রন ধাতু নিষ্কাশন করা হয়। তাহলে আয়রন পাইরাইটসটা হচ্ছে আয়রনের খনিজ প্লাস আয়রনের আকরিকও, ঠিক আছে। খনিজ সম্পদের অবস্থান,
ঠিক আছে। আগে মনে করা হতো যে শুধু ভূগর্ভে বা মাটির নিচেই বুঝি খনিজ পদার্থ পাওয়া যায়। এখন আর এ ধারণা সঠিক বলা যায় না। কোনো কোনো খনিজ ভূগর্ভে, আবার কোনো কোনো খনিজ ভূপৃষ্ঠে পাওয়া যায়। সালফার খনিজ ভূগর্ভে পাওয়া যায়। তাহলে সালফার কোথায় পাওয়া যায়? ভূগর্ভে পাওয়া যায়। আর অনেক কিছুই ভূগর্ভে পাওয়া যায়। কয়লা ভূগর্ভে পাওয়া যায়, গ্যাস। নেত্রকোনার বিজয়পুরে সাদা মাটি বা কেউলিন খনিজ ভূপৃষ্ঠেই পাওয়া যায়। তাহলে নেত্রকোনায় যে সাদা মাটি বা কেউলিন, এটা কোথায় পাওয়া যায়? ভূপৃষ্ঠের উপরেই পাওয়া যায়। কক্সবাজারের সমুদ্রের বালিতে জিরকোনিয়ামের খনিজ জিরকন পাওয়া যায়। তাহলে জিরকোনিয়ামের খনিজের নাম আছে জিরকন। এটা সমুদ্রের বালি থেকেই এটাকে আলাদা করা যায় খনিজ। আবার লোহার খনিজ হেমাটাইট, অ্যালুমিনিয়ামের খনিজ বক্সাইট, এগুলো অনেক জায়গাতে ভূপৃষ্ঠেই পাওয়া যায়। আবার এগুলো তো মাটির নিচে পাওয়া যায়, আমরা জানি। হ্যালোজেন সমূহের যে খনিজ, সেটা হচ্ছে সমুদ্রের পানিতে পাওয়া যায়। হ্যালোজেন সমূহের খনিজ হচ্ছে সমুদ্রের পানি। এরপর আছে ধাতু নিষ্কাশন বা মেটাল এক্সট্রাকশন। অর্থাৎ এই যে খনিজ, যে আকরিকগুলো আছে, সাধারণত আকরিকগুলোতে পিওর ধাতু থাকে না। আকরিকগুলোতে কি থাকে না? পিওর ধাতু। অর্থাৎ পিওর বলতে ধাতুগুলো তোমার একটা এইরকম ম্যাগনেসিয়াম যদি বলি, বা সোডিয়াম যদি বলি, বা অ্যালুমিনিয়াম, আয়রন, তো এগুলো শুধুমাত্র একদম বিশুদ্ধ ধাতু বা এগুলো থাকে না, বিশুদ্ধ ধাতু হিসেবে থাকে না। এরা সবাই ওই ধাতুর যৌগ হিসেবে থাকে। ওই ধাতুর কি হিসেবে থাকে? যৌগ হিসেবে থাকে। এই এই যৌগগুলোকেই মূলত বলা হয় তাদের আকরিক। যেমন আমরা একটু আগেই বললাম যে লেড সালফেট বা গ্যালেনা, যেটা আর কি লেড সালফেট। তার লেড হচ্ছে একটা প্রয়োজনীয় ধাতু, সেটা একা থাকে না, সেটা সালফারের সাথে যুক্ত হয়ে লেড সালফেট হিসেবে থাকে। তাহলে এইখান থেকে কি করা হয়? এই লেডটাকে আলাদা করা হবে, সালফারটাকে আলাদা করা হবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে ধাতু নিষ্কাশন। অর্থাৎ একটা ধাতুর আকরিক সাধারণত ওই ধাতুর যৌগ হয়। তাহলে ওই আকরিক থেকে বা ওই ধাতুর যৌগ থেকে বিশুদ্ধ ধাতুকে আলাদা করাটাকেই বলা হয় ধাতু নিষ্কাশন। যে পদ্ধতিতে আকরিক থেকে ধাতু সংগ্রহ করা হয় তাকে ধাতু নিষ্কাশন বলে। বিভিন্ন ধাতুর ধর্ম বিভিন্ন, সেই কারণে সকল ধাতুকে পৃথক করতে কোনো নির্দিষ্ট একটি প্রক্রিয়া নেই। অর্থাৎ প্রত্যেকটা ধাতুর জন্য আলাদা আলাদা পদ্ধতি আছে। যে পদ্ধতি যে ধাতুর জন্য লাভজনক, সেটা দিয়েই সেটা করা হয়। তাই বিভিন্ন ধাতুর নিষ্কাশন প্রক্রিয়ায় ভিন্নতা থাকে। কিছু কিছু অসক্রিয় ধাতু, যেমন সোনা, প্লাটিনাম, এগুলোকে কখনো কখনো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। কিন্তু কম বা অধিক সক্রিয় ধাতুসমূহ সাধারণত যৌগ হিসেবে প্রকৃতিতে পাওয়া যায়। যেমন ধাতুসমূহের অক্সাইড, সালফাইড, নাইট্রেট, কার্বনেট ও অন্যান্য অনেক প্রকার যৌগ হিসেবে থাকে। তা সেগুলো কখনো অক্সিজেনের সাথে যুক্ত থাকে, কখনো সালফারের সাথে যুক্ত থাকে, যেমন দেখলাম আমরা লেড সালফেট। কখনো সেগুলো নাইট্রেট, যেমন ক্যালসিয়াম কার্বনেট, যেমন ক্যালসিয়ামের এই যে কার্বনেট হিসেবে পাওয়া যায়। ঠিক আছে। আবার আরো অনেক ধরনের পাওয়া যায়। ঠিক আছে। তাই সক্রিয় ধাতুসমূহের যৌগগুলোকে বিজারিত করে বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তাদের যৌগ থেকে পৃথক করা হয়। বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে। কখনো অক্সিজেন দ্বারা কার্বন বিজারণ করা হয়, অক্সিজেন দ্বারা জারিত করা হয়। তারপর তড়িৎ বিশ্লেষণ তো আমরা দেখে আসছি। এক একটা যে ধাতুর ক্ষেত্রে যেটা লাভজনক হয় তার জন্য সেটা করা হয়। ধাতু আকরিক থেকে ধাতু নিষ্কাশনের অনেকগুলো ধাপ রয়েছে। ধাপগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। অর্থাৎ আকরিকগুলো কিছু কিছু আকরিক আছে অনেক বড় পদার্থ হিসেবে থাকে। ঠিক আছে। যেমন পাথর, চুনা পাথর, যেমন ক্যালসিয়াম কার্বনেট, যেটা চুনা পাথর, এটা কি অনেক বড় বড় পাথর আকারে থাকে। ঠিক আছে। বড় বড় পাথর আকারে থাকে। তো সেগুলোকে যদি আমরা কি করতে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে যদি যেভাবেই করি না কেন, অত বড় পাথর তো করা যাবে না, তাই না? সেটা নড়াচড়া করা যাবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করতে অসুবিধা। এই জন্য সবার আগে সেগুলোকে কি করা হয়? চূর্ণ বিচূর্ণ করা হয়, অর্থাৎ ভেঙ্গে ছোট 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 করা হয়। ঠিক আছে। এরপর হচ্ছে আকরিকের ঘনীকরণ করা হয়। ঠিক আছে। এরপর হচ্ছে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করা হয়। ঠিক আছে। এরপর আছে ধাতব অক্সাইড মুক্ত ধাতুতে রূপান্তর, অর্থাৎ প্রথমে অক্সাইড মুক্ত করা হয়। তারপর লাস্ট স্টেপ, সেটা হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ। ঠিক আছে। লাস্ট স্টেপটাই হচ্ছে কি ধাতু বিশুদ্ধকরণ। ঠিক আছে। এখন তোমরা এগুলো সিরিয়ালি মুখস্থ করতে হবে। অনেক সময় এগুলো আসে পরীক্ষায় যে লেখো সিরিয়ালি ধাপগুলো লেখো। তাহলে প্রথমে চূর্ণ বিচূর্ণ করা হয়, ঘনীকরণ করা হয়,
তারপর অক্সাইডে রূপান্তর করা হয়। এই অক্সাইড রূপান্তর করার পর তারপর অক্সাইড মুক্ত করা হয়। তাহলে অক্সাইড মুক্ত করা হয়ে গেলে কি পাওয়া গেল? পিওর ধাতু পাওয়া গেল। এবার তারপর ওই ধাতুর সাথে দেখা যায় যে আরো কিছু ধাতু মিশ্রিত থাকে, তখন সেই ধাতুকে আবার বিশুদ্ধ করা হয়। ঠিক আছে? তবে তবে একটি নির্দিষ্ট ধাতুর জন্য সব সময় সবগুলো ধাপ প্রযোজ্য নয়। তাহলে সবগুলো ধাপ সব ধাতুর জন্য প্রযোজ্য নয়। যেমন যে ধাতুটা কি আছে, ছোট 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 হিসেবেই আছে, তাকে তো আর চূর্ণ বিচূর্ণ করার প্রয়োজন নেই, তাই না? তো আমরা প্রত্যেকটা ধাপের এখন বর্ণনা দেখব। প্রথম হচ্ছে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। সাধারণত খনি থেকে যে আকরিককে উত্তোলন করা হয় তা যদি বড় এবং কঠিন শিলাখণ্ড হয়, তবে এই কঠিন শিলাকে চূর্ণ বিচূর্ণ করা হয়। প্রথমে শিলাখণ্ডকে জো ক্রাশারের সাহায্যে ছোট ছোট টুকরায় পরিণত করা হয়। তো জো ক্রাশার হচ্ছে কি, অনেক সময় যে এইটা, ঠিক আছে, জো ক্রাশার তোমরা দেখবে ইট ভাঙ্গার মেশিন দেখছো সবাই, ইট ভাঙ্গে বিল্ডিং তৈরি করার জন্য, ছোট ছোট ইট খোয়া তৈরি করার জন্য যে থাকে, ওইটাকে বলা হয় জো ক্রাশার। ঠিক আছে? তো ইট ভাঙ্গার মেশিনের মতো জো ক্রাশার, এটা দিয়ে প্রথমে এটাকে কি করা হয়, ছোট ছোট খণ্ডে ছোট 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 টুকরায় পরিণত করা হয়। তারপর বল ক্রাশারের সাহায্যে আকরিককে ছোট ছোট টুকরাকে মিহি দানায় বা পাউডারে পরিণত করা হয়। এরপরটা হচ্ছে বল ক্রাশার। জো ক্রাশার হচ্ছে ছোট ছোট টুকরায় পরিণত করে সাধারণত ইট ভাঙ্গার মেশিনগুলো। আর পরবর্তীতে বল ক্রাশার, এটা হচ্ছে আলাদা। এটা কি করে, ওই ছোট ছোট টুকরোগুলোকে একদম পাউডারের মতো মিহি দানায় পরিণত করে বল ক্রাশার, যেটা হচ্ছে জেনারেলি তোমার আটা ভাঙ্গার মেশিন, যেটা আর কি ওই টাইপ আটা বানানোর মেশিন, চাল গম থেকে যে আটা বানানো হয় বা তোমার হলুদ গুঁড়া করা হয়, তো ওই টাইপ মেশিন, সেটা হচ্ছে বল ক্রাশার। ঠিক আছে? এগুলো একদম গুঁড়া গুঁড়া করে দেয়। এরপর হচ্ছে আকরিকের ঘনীকরণ। সাধারণত যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হবে সেই আকরিক ব্যতীত অন্যান্য কিছু পদার্থ আকরিকের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। তো দেখা যাচ্ছে যে আমরা তো দেখলাম যে একটা ধাতু বা অধাতু তো পিওর অবস্থায় থাকে না, তার আকরিকগুলো সে আকরিক হিসেবে থাকে, যেমন লেড সালফেট। তো এ যে আবার একা এক জায়গায় থাকে বিষয়টা তা না, এর সাথে আবার আরো অনেক কিছু কি থাকতে পারে, যুক্ত থাকতে পারে, অর্থাৎ আকরিকগুলোও অবিশুদ্ধ হইতে পারে। তো আকরিকের সাথে মিশ্রিত থাকা এসব পদার্থকে অপদ্রব্য বা খনিজ মল বলে। তাহলে খনিজ মল বা অপদ্রব্য কি? খনিজ মল বা অপদ্রব্য হচ্ছে একটা আকরিকের সাথে যদি অন্যান্য যে পদার্থগুলো মিশ্রিত থাকে সেগুলোকে অপদ্রব্য বা খনিজ মল বলে। ঠিক আছে? কাজেই আকরিককে যখন চূর্ণ বিচূর্ণ বা পাউডারের দানায় পরিণত করা হয়, তখনও সেই পাউডার দানার মধ্যে বিভিন্ন অপদ্রব্য বা খনিজ মল মিশ্রিত থাকে। তাহলে এরপর হচ্ছে বক্সাইট। যেমন বক্সাইট আকরিককে খনি থেকে তোলার সময় বক্সাইট আকরিকের সাথে খনিজ মল হিসেবে বালি মিশ্রিত থাকে। তাহলে বক্সাইট আকরিকের সাথে কে থাকে? বালি থাকে। এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। বক্সাইট আকরিকের সাথে কি থাকে? খনিজ মল হিসেবে বালি থাকে। খনিজ মল হিসেবে কি থাকে? বালি থাকে। এই খনিজ মল সমূহকে দূর করে বিশুদ্ধ আকরিক পাওয়ার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে আকরিকের ঘনীকরণ বলা হয়। তাহলে ঘনীকরণ হচ্ছে আকরিকের মধ্যে যে অন্যান্য অপদ্রব্য আছে সেটাকে পৃথক করার পদ্ধতিকে বলা হয় ঘনীকরণ। আকরিকের ঘনীকরণের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়, যেমন হাইড্রোলাইটিক পদ্ধতি, চৌম্বকীয় পৃথকীকরণ। যেমন লোহা জাতীয় পদার্থগুলো যদি হয়, একটা চৌম্বক পদার্থ আর একটা হচ্ছে অচৌম্বক পদার্থ, তো এই দুইটা পদার্থ যদি একসাথে মিশ্রিত থাকে, সাধারণত লোহার আকরিক, লোহার আকরিকের সাথে যদি বালি মিশ্রিত থাকে, ঠিক আছে, লোহার আকরিকের সাথে যদি বালি মিশ্রিত থাকে তাহলে কি হবে? লোহার সাথে সামথিং থাকতে পারে, হেমাটাইট মনে হয় লোহার আকরিক। তো লোহার আকরিকের সাথে যদি বালি মিশ্রিত থাকে তাহলে লোহার আকরিকটাকে চৌম্বক দ্বারা কি করা যাবে? সহজে আলাদা করা যাবে, আর বালিগুলো কি থাকবে? নিচে পড়ে থাকবে। তারপর হচ্ছে ফেনা ভাসমান পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি ইত্যাদি অনেকগুলো পদ্ধতি আছে। ঠিক আছে? তো কিছু কিছু আকরিকের ক্ষেত্রে আছে যে পানিতে যদি ফেলানো হয় বা এমন কোনো পদার্থ দেওয়া হয় তাহলে সেগুলো দেখা যাচ্ছে যে ফেনা হিসেবে পানির উপর কি থাকে? ভেসে থাকে। তখন সেখান থেকে সেগুলোকে আলাদা করা যেতে পারে। ঠিক আছে? যার জন্য যেটা প্রযোজ্য। যেমন হাইড্রোলাইটিক পদ্ধতিতে ঘনীকরণটা কি? এ পদ্ধতিটি সাধারণত ব্যবহৃত হয় অক্সাইড আকরিকের ক্ষেত্রে। তাহলে হাইড্রোলাইটিকটা কোথায় কখন ব্যবহার করা হয়? হাইড্রোলাইটিক, এর গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই পদ্ধতিতে সাধারণত তোমার অক্সাইড আকরিকগুলোর ক্ষেত্রেই হাইড্রোলাইটিক পদ্ধতি ব্যবহার করা হয়। মূলত এই অধ্যায়টা তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা থেকে সৃজনশীল
আসলেও ওইভাবে সবাই অ্যান্সার করে না, তার কারণ এখানে বর্ণনামূলক তো। অক্সাইড আকরিকের কণাগুলো ভারী হয়, অক্সাইড আকরিকের কণাগুলো সাধারণত ভারী হয়, আর এতে থাকা অপদ্রব্যগুলো তুলনামূলকভাবে হালকা হয়। তাহলে অক্সাইড আকরিকগুলো ভারী হয় এবং অপদ্রব্যগুলো হয় হালকা। এই পদ্ধতিতে একটি কম্পমান হেলানো খাত কাটা টেবিলের মধ্যে আকরিককে ঢালা হয়। এই আকরিকের উপর দিয়ে পানি প্রবাহিত করা হয়। এতে ভারী আকরিক ঘনীভূত হয়ে খাঁজের মধ্যে পড়ে এবং হালকা খনিজ মলসমূহ পানির প্রবাহে ধৌত হয়ে চলে যায়। এভাবে আকরিক থেকে খনিজ মলসমূহ চলে যাওয়ার পর আকরিক গাঢ় হয়, অর্থাৎ আকরিকের ঘনত্ব বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এইরকম একটা তোমার জিনিস থাকে, এর উপর এরকম খাস কাটা দাগ থাকে। ঠিক আছে, এরকম খাস কাটা থাকে, বিভিন্ন ধরনের খাস কাটা থাকে। ঠিক আছে, তো এর উপর যেটা করা হয়, আকরিকগুলো আকরিকটা এখানে দেওয়া হয় চূর্ণ বিচূর্ণ করার পর, চূর্ণ করার পর এখানে দেওয়া হয়। চূর্ণ করার পর দিয়ে তোমার যখন পানি ঢালা হয়, তখন যে অক্সাইডের যে আকরিকগুলো আছে সেই আকরিকগুলো তুলনামূলকভাবে ভারী হওয়ার জন্য নিচে থাকে, আর এর অপদ্রব্যগুলো হালকা হওয়ার কারণে পানির স্রোতে সেগুলো ভেসে যায়। এগুলো হালকা হয়, পানিতে এগুলো ভেসে থাকে, তখন পানির স্রোতের সাথে সেগুলো চলে যায়। আর অক্সাইডগুলো তুলনামূলকভাবে ভারী হওয়ার ফলে সেগুলো কি হয়, তোমার এই যে নিচে খাতগুলোতে আটকে যায়। ঠিক আছে, এরপর হচ্ছে ফেনা ভাসমান পদ্ধতি। সাধারণত সালফাইডের যে আকরিকগুলো আছে, সালফাইড অর্থাৎ লেড সালফাইড যেমন আমরা দেখলাম, এই পদ্ধতিতে সালফাইড আকরিকগুলোকে ঘনীভূত করা হয়, ঘনীকরণ করা হয়। একটি বড় ট্যাঙ্কে আকরিক নিয়ে এর মধ্যে পানি দেওয়া হয়, তারপর এর মধ্যে অল্প অল্প করে তেল যোগ করা হয়। তাহলে এখানে কি যোগ করা হয়, তেল দেওয়া হয়। ঠিক আছে, এই তেল, তাহলে ফেনা ভাসমান পদ্ধতিতে কি ব্যবহার করা হয়, তেল ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর এই মিশ্রণের মধ্যে বায়ু প্রবাহ চালনা করলে সালফাইড আকরিকগুলো তেলে দ্রবীভূত হয় এবং ফেনার আকারে উপরে ভেসে ওঠে। ফেনা সহ আকরিক পৃথক করে নেওয়া হয় এবং খনিজ মল পাত্রের তলায় থাকে। তাহলে খনিজ মলগুলোই তেলের সাথে বিক্রিয়া করে তেল তেল এবং তেলে দ্রবীভূত হয়। এগুলো কি হয়, সালফাইডগুলো তেলে দ্রবীভূত হয়, দ্রবীভূত হয় সেগুলো ফেনা আকারে উপরে জমে থাকে। ঠিক আছে, উপরে জমে থাকে আর নিচে অপদ্রব্যগুলো পড়ে থাকে। তো উপরের ফেনাগুলোকে আলাদা করলে সালফাইডের যে আকরিকগুলো আছে সেই আকরিকগুলোকে ঘনীভূত অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, তো ফেনা ভাসমান প্রণালীর পরীক্ষা। বালি, কেরোসিন, স্পেসুলা, তরল গুঁড়া। ঠিক আছে, স্পেসুলা হচ্ছে এইরকম একটা জিনিস, দেখো তো, তরল গুঁড়া, সাবান, ওয়াশ গ্লাস, সিপি সহ একটি বড় টেস্ট টিউব, সেলকোপারাইট সেলকোপাইরাইট, গ্যালেনা বা হেমাটাইট আকরিক গুঁড়ো। তো এটা দরকার নাই, এটা তোমাদের, কারণ এটা প্র্যাকটিক্যাল, দরকার নাই। দেখো, চৌম্বকীয় পৃথকীকরণ। যখন খনিজমল বা আকরিক এদের মধ্যে যে কোনো একটি চুম্বক দ্বারা আকর্ষিত হয়, তখন এই পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে আকরিক অথবা খনিজমল এই দুইটার মধ্যে একটি চৌম্বক পদার্থ আর একটি অচৌম্বক পদার্থ, অর্থাৎ একজন চুম্বক দ্বারা আকৃষ্ট হয় আর একজন হয় না, দুইজনে চুম্বক দ্বারা আকৃষ্ট হইলে কিন্তু হবে না। ঠিক আছে, এই পদ্ধতিতে চূর্ণীকৃত আকরিককে একটি ঘূর্ণায়মান বেল্টের উপর দিয়ে চালনা করা হয়। বেল্টটি চিত্রের মতো দুইটি ধাতব চাকার সাহায্যে করে। এই ধাতব চাকা দুইটির একটি চৌম্বক ধর্ম বিশিষ্ট হয়, একটি কি হয়, চৌম্বক ধর্ম বিশিষ্ট হয়। এই চুম্বক দ্বারা আকর্ষিত হয়ে খনিজ মলযুক্ত আকরিকের চৌম্বক অংশটি চুম্বক ধর্ম বিশিষ্ট চাকার নিচে এবং কাছে স্তূপ আকারে জমা হয়। অন্যদিকে অচুম্বক অংশটি একটু দূরে চিত্রের মতো জমা হয়, ফলে আকরিক খনিজমল থেকে পৃথক হয়ে যায়। তাহলে এখানে কি করা হয়, তোমার প্রসেসটা দেখো, এইটা হচ্ছে চৌম্বক পদার্থ, আর এখানে একটা বেল্ট ঘোরানো হচ্ছে। এই বেল্টের উপর চূর্ণকৃত যে আকরিকগুলো সেগুলো দেওয়া হচ্ছে। তো যখন এগুলো আসবে তখন তারা নিজের ওয়েটে কি হবে, যখন আমরা জানি যে যখন এই বরাবর আসবে তখন নিচ ওয়েটে সেগুলো কি হবে, নিচের দিকে পড়তে থাকবে। তো যেগুলো চৌম্বক পদার্থ না সেগুলো সোজাসুজি পড়ে যাবে, আর যেগুলো চৌম্বক ওগুলো কিন্তু এর দ্বারা আকৃষ্ট, এর সাথে লেগে থাকবে। ঠিক আছে, এর সাথে লেগে থেকে এই দিকে চলে যাবে। তো যদি অনেক সময় নিজের ওয়েটের কারণে কি হইতে পারে, এইখানে আসেই পড়তে পারে, আবার অনেক সময় এখানে এসে পড়বে। যখন তারা কি হবে, চুম্বক থেকে
দূরে সরে যাবে। সাধারণত এটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো হইতো। দেখো যখন এখানে লেগে আছে যেগুলো যে আকরিকগুলো চুম্বক দ্বারা আকৃষ্ট হবে তারা কিন্তু বেল্টের সাথে লেগে থাকবে, আর অন্যগুলো পড়ে যাবে। তো এরপর বেল্টের সাথে লেগে থাকতে থাকতে যখনই তারা কি করবে, এই হুইলটাকে পার করে এখানে আসবে, এখানে যখন আসবে তখন কিন্তু আর চুম্বকের সাথে তার কোনো সম্পর্ক নাই, দূরত্ব তৈরি হয়ে গেছে, তখন তারা এখান থেকে নিচে পড়ে যাবে। তো এখানে এই দিকে দিছে, কেন দিছে আমি জানি না, যাই হোক হইতে পারে, কেন দিছে আল্লাহ জানে। আচ্ছা, এরপর দেখো ক্রোমাটাইট, রুট ক্রোমাটাইট যেমন আয়রনের, আমি আগে বললাম যে যেগুলো তোমার আয়রনের যে ধাতু ক্রোমাটাইট, আয়রনের ধাতু হচ্ছে ফেরাস অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইড। রুটাইল টাইটেনিয়াম ডাই অক্সাইড, এগুলো এগুলো তোমরা মাথায় রাখবা, এগুলোর বাণিজ্যিক নাম আর রাসায়নিক সংকেত, ঠিক আছে। তো টাইটেনিয়াম এবং আয়রন হচ্ছে চৌম্বক পদার্থ, এই জন্য এদের যে আকরিক এগুলোকে, তো এইসব পদার্থের খনিজকে যদি তোমরা আলাদা করতে চাও, মানে ঘনীভূত করার জন্য চৌম্বক পদ্ধতি অবলম্বন করা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে রাসায়নিক পদ্ধতি। যে সকল ক্ষেত্রে কোনো পদার্থ আকরিক বা খনিজ মলের যে কোনো একটির সাথে বিক্রিয়া করে, তাহলে এরা কি করবে, খনিজ মল বা আকরিক বা খনিজ মল, এখানে যেগুলো আছে আকরিকের সাথে আকরিক আছে, একটা খনিজ মল আছে। তো এই দুইটার কোনো একটা স্পেসিফিক কোনো একটা পদার্থ, মনে করো অক্সিজেন বা পানি বা যে কোনো একটা কিছু হইতে পারে, বা কোনো একটা ক্ষার বা কোনো একটা অ্যাসিড। তো আকরিক বা খনিজ মলের যে কোনো একজন এদের সাথে বিক্রিয়া করে, একজন এদের সাথে বিক্রিয়া করে আর একজন করে না, তাহলে কি হবে, যদি দেওয়া হয় তাহলে একজন বিক্রিয়া করে তারা আলাদা হয়ে যাবে, আরেকজন আলাদা হিসেবে থাকবে। তো যে সকল ক্ষেত্রে কোনো পদার্থ আকরিক বা খনিজ মলের যে কোনো একটির সাথে বিক্রিয়া করে কিন্তু অন্যটির সাথে বিক্রিয়া করে না, সে সকল ক্ষেত্রে আকরিক বা খনিজ মল অপসারণ করার জন্য রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করা হয়, ঠিক আছে। আগের যে পদ্ধতিগুলো আছে ওই পদ্ধতিগুলো যখন ফেল করে তখনই শুধু রাসায়নিক পদ্ধতি ব্যবহার করা হয়, তখন এই পদ্ধতিটাই ব্যয়বহুল হয়, ঠিক আছে। তখন এখানে এক্সট্রা একটা পদার্থ লাগে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য, আর রাসায়নিক বিক্রিয়া ঘটানো বেশি সময় ব্যয়বহুল, বেশি সময় সাপেক্ষ, ঠিক আছে। ওই জন্য আগের পদ্ধতিগুলো ফেল করলেই রাসায়নিক পদ্ধতিটা ব্যবহার করা হয়। যেমন বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়ার জন্য, তো বক্সাইট থেকে যদি অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা পাই, বক্সাইটের মধ্যে কি আছে, পানি আছে, ওখান থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড যদি আমরা পিওর খনিজ মাল পেতে চাই, মানে সরি আকরিক পেতে চাই, তাহলে এই জন্য রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করা হয়। বক্সাইটের সাথে আয়রন অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড, বালি ইত্যাদি খনিজ মল মিশ্রিত থাকে। বক্সাইডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলে এবং উত্তপ্ত করা হলে বক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়, বক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি তৈরি করে। তাহলে এটা আলাদা হয়ে গেল, সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি তৈরি গেল। আর বাকি যে আয়রন অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড আছে, খনিজ মল যেগুলো, অন্যান্য খনিজ মলগুলো আছে, সেগুলো আলাদা হয়ে গেল, ঠিক আছে। এরপর গরম সোডিয়াম অ্যালুমিনেটকে পানির সাথে বিক্রিয়া করালে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত থাকে এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাত্রের নিচে তলানি আকারে জমা থাকে। এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিচে পাওয়া গেল পদক্ষেপ হিসাবে, তাহলে এটাই হয়ে গেল কি তোমার একটা পিওর অ্যালুমিনিয়ামের খনিজ আকরিক, ঠিক আছে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে পৃথক করে এনে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তাহলে এরপর এটাকে যদি অক্সিজেন দ্বারা আবার জারিত করা হয় বাতাসে, তাহলে এটা কি হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়, তারপর আর পানি তৈরি হয়, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া গেল, ঠিক আছে। যেমন অক্সাইডে পরিণত করা হচ্ছে একটা ধাপ, আর অক্সাইড থেকে তোমার পিওর ধাতুকে আলাদা করা ইজি, এই জন্য সবার আগে অক্সাইড বানানো হয় যে কোনো ধাতুর, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা বিক্রিয়াগুলো দেখি, তাহলে প্রথমে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং এটা হচ্ছে তোমার বক্সাইট, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 2 অণু পানি, এটাকে বলা হয় কেলাস পানি। এটাকে কি বলা হয়, এই পানিটাকে বলা হয় কেলাস পানি, ঠিক আছে। এটা পানি হিসেবেই ওর মধ্যে যুক্ত থাকে, ঠিক আছে। কেলাস গঠন প্রক্রিয়ায় তোমার এরকম ত্রিমাত্রিক তোমার গঠন তৈরি করে, ত্রিমাত্রিক গঠন তৈরি করার জন্য ওই মাঝখানে পানি ঢুকে যায়, ঠিক আছে। পানির অণু ত্রিমাত্রিক গঠন তৈরিতে সাহায্য করে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করে, সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি তৈরি করে। এই সোডিয়াম অ্যালুমিনেটকে যখন আবার মানে কি করা হয়,
উত্তপ্ত করা হয়, ঠিক আছে। গরম সোডিয়াম অ্যালুমিনেট পানির সাথে পরে আবার তারা বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে এবং অধক্ষিপ্ত হয়ে নিচে পড়ে যায়। তাহলে এটা কি হয়ে গেল, আলাদা হয়ে গেল সহজেই। এরপর এটাকে আবার কি করা হয়, বাতাসের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তাপমাত্রাগুলো মনে রাখা জরুরি। 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আবার উত্তপ্ত করা হলে সেটা কি হয়, অ্যালুমিনিয়াম অক্সাইডে পরিণত হয়। তো এটাই হচ্ছে তোমার এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে পরবর্তীতে কি করা হয়, এখান থেকে অ্যালুমিনিয়ামকে আলাদা করা হয়, ঠিক আছে। এরপর দেখো ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। তো এখানে দেখো অলরেডি কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে এটা কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমে যেটা করা হয়েছে সেটা নিজে নিজেই অক্সাইডে পরিণত হয়ে গেছে। আর অন্যান্য প্রসেসে যেগুলো ঘনীকৃত হইলো সেগুলোকে অক্সাইডে পরিণত করতে হবে। তো এটা করার জন্য তাপজারণ পদ্ধতিকে ব্যবহার করা হয়, ঠিক আছে। আকরিককে ভস্মীকরণ বা তাপজারণ পদ্ধতি, ঠিক আছে। তাপজারণ পদ্ধতিতে অক্সাইডের ধাতুর অক্সাইডে পরিণত করা হয়, ঠিক আছে। আকরিকের ভস্মীকরণ ক্যালসিনেশন অফ অর্স অথবা তোমার ভস্মীকরণ নাম শুনে মনে হইতে পারে যে এটাকে মনে হয় একদম ভস্য করা হবে। বাংলায় তো ভস্মীকরণ মানে কি একটা জিনিসকে গুঁড়া গুঁড়া করা, কিন্তু এটা না। তো আকরিকে উপস্থিত ধাতুকে বিজারিত করে অক্সিজেনের সাথে বিক্রিয়া মানেই হচ্ছে কি বিজারিত করা, তাই না। বিজারিত করে পৃথক করার আগে ঘনীকৃত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয়। তাহলে প্রথমে বাতাসের অনুপস্থিতিতে করা হয়, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ভস্মীকরণ। তাহলে ভস্মীকরণটা হচ্ছে বাতাসের অনুপস্থিতিতে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় কোনো একটা জিনিসকে উত্তপ্ত করা, ঠিক আছে। বিজারিত করে পৃথক করার আগে ঘনীকৃত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের উপস্থিতি হলে কি হবে, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তো বিজারিত হয়ে যাবে। এই জন্য বাতাসের অনুপস্থিতিতে এটাকে উত্তপ্ত করা, এটাকে বলা হচ্ছে ভস্মীকৃত করা। এই ভস্মীকৃত করার ফলে কি হবে, আকরিক থেকে পানি সহ কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোক্সাইড জাতীয় অপদ্রব্য কার্বন ডাই অক্সাইড কিংবা পানি হিসেবে দ্রবীভূত হয়। তাহলে এখানে যে কার্বনেট আছে, বাইকার্বনেট আছে, হাইড্রোক্সাইড আছে, এগুলো পানি হবে, পানি হওয়ার পর জলীয় বাষ্প হিসেবে উড়ে যাবে, অথবা কার্বনেটগুলো কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়ে বাতাস এগুলো উড়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে ইজিলি কি করা গেল, অনেকগুলো অপদ্রব্যকে আলাদা করা গেল, ঠিক আছে। এ সকল অপদ্রব্য দূর না করলে পরবর্তীতে এগুলো দূর করা কঠিন, ঠিক আছে। তাহলে এখানে কি করা হচ্ছে, এগুলোকে তাপ দেওয়া আছে। তাপ দিলে এখানে যে পানিটা আছে এই পানিটা কি হয়ে যাবে, তাপে উড়ে যাবে। জিঙ্ক কার্বনেটের ক্ষেত্রেও তাই হবে, কার্বন ডাই অক্সাইড হিসেবে উড়ে যাবে। ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকবে আর কার্বন ডাই অক্সাইড হিসেবে এটা বের হয়ে যাবে। তো ঠিক আছে, কার্বনটা চলে গেল, শুধু ক্যালসিয়াম আর অক্সিজেন থাকলো, ঠিক আছে। তো এই প্রক্রিয়ায় দেখো কিছু কিছু ধাতু এমনিতেই কি হয়ে গেছে, তাদের অক্সাইডে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। এদের অক্সাইডে অলরেডি ওরা তা ভস্মীকৃতকরণ প্রক্রিয়াতে তারা কি করছে, অক্সাইডে পরিণত হয়েছে। এদেরকে আলাদাভাবে আর অক্সাইডে পরিণত করার দরকার নাই। এরপর আছে আকরিকের তাপজারণ পদ্ধতি। কিন্তু কিছু কিছু আছে, যেমন এদেরকে যদি আমরা কি করি, এদেরকে তাপ প্রয়োগ করলে এরা কিন্তু কি হয় নাই, অক্সিজেনে অক্সাইডে পরিণত হবে না, তার কারণ এখানে কি নাই, অক্সিজেন নাই। যেমন এদের এখানে কি ছিল, আয়রন অক্সাইড নিজেই ছিল, পানি বের হয়ে গেছে। জিঙ্ক কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড বেড়ে জিঙ্ক অক্সাইড হয়েছে, ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড গেছে আর ক্যালসিয়াম অক্সাইড থেকে গেছে। কিন্তু এখানে লেড সালফেটের মধ্যে তো নাই, এটাকে যদি আমরা কি করি, ভস্মীকৃত করি, তাহলে এখানে কিন্তু লেড অক্সাইড তৈরি হবে না, ঠিক আছে না। বাতাস নাই এখানে, অক্সিজেনও নাই এখানেও, তাহলে একইভাবে জিঙ্ক সালফেটও কি হবে না, তোমার অক্সাইডে পরিণত হবে না। তাহলে এদেরকে কি করতে হবে, আলাদাভাবে অক্সাইডে পরিণত করতে হবে। সাধারণত সালফাইড আকরিককে তাপজারণ করা হয়, যেটা অক্সাইড আকরিক, কার্বনেট আকরিক, মানে যে আকরিকগুলোতে অক্সিজেন থাকবে তাদেরকে অক্সাইডে পরিণত করার প্রয়োজন নাই, ঠিক আছে। ওদেরকে অক্সাইডে পরিণত করার দরকার নেই, ওদেরকে ভস্মীকরণ করলেই ওরা কি হয়ে যায়, অক্সাইডে পরিণত হয়। ওই জন্য ওদেরকে আলাদাভাবে তাপজারণ প্রক্রিয়ায় অক্সাইডে পরিণত করার প্রয়োজন পড়ে না। এই জন্য সালফাইডের আকরিকগুলোকেই তাপজারণ প্রক্রিয়ায় অক্সাইডে পরিণত করতে হয়, ঠিক আছে। সালফাইড আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়। তাহলে এগুলোকে বাতাসের উপস্থিতিতে, তখন ওগুলোকে যেগুলো অক্সাইড কার্বনেট, দেখো অক্সাইড এবং কার্বনেট যেগুলো ছিল সেগুলোকে বাতাসের অনুপস্থিতিতে করা হয়তো, আর যেগুলো সালফেট অর্থাৎ অক্সিজেন নাই এগুলোকে বাতাসের উপস্থিতিতে। তাহলে বাতাসের উপস্থিতিতে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় উত্তপ্ত করলে কি হবে, সালফাইড, ফসফরাস ও আর্সেনিক ইত্যাদি উদ্বেয়ী খনিজমল অক্সাইড হিসেবে দূরীভূত হয়, ঠিক আছে।
তাহলে কি হবে, এখানে সালফার ডাই অক্সাইড হিসেবে বের হয়ে যাবে, সালফার ডাই অক্সাইড হিসেবে বের হয়ে যাবে। সেই সাথে সাথে অক্সিজেন এবং লেড বিক্রিয়া করে লেড অক্সাইড তৈরি হবে, জিঙ্ক অক্সাইড তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে অক্সাইডও পাওয়া গেল, আবার কি হয়ে গেল, ভস্মীকৃতের যে প্রক্রিয়াটা আছে তাহলে এটা পাওয়া গেল। তাহলে দুইটাই কিন্তু ভস্মীকরণ এবং আকরিকের তাপজারণ পদ্ধতি কিন্তু একটি আরেকটির তোমার পরিপূরক, যে কোনো একটা করতে হবে সেটি। ঠিক আছে, একটাতে ভস্মীকরণটা হচ্ছে বাতাসের অনুপস্থিতিতে, আর তাপজারণটা হচ্ছে বাতাসের উপস্থিতিতে। ঠিক আছে, দুই প্রক্রিয়াতেই খনিজমল বের হয়ে যায়, তোমার উত্তপ্ত হয়ে আর অক্সাইড তৈরি হয়। ঠিক আছে, অক্সাইড তৈরি হয়। এরপর হচ্ছে ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে পরিণত করা, এটা হচ্ছে লাস্ট স্টেপ, ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে পরিণত। আকরিককে ভস্মীকরণ বা তাপজারণ করায় যে অক্সাইড পাওয়া যায় তাকে বিজারিত করলে ধাতু পাওয়া যায়। ঠিক আছে, তাহলে যে ধাতুর ভস্মীকরণ প্রয়োজন তার কিন্তু আর তাপজারণের প্রয়োজন নাই, যার তাপজারণ প্রয়োজন তার কিন্তু ভস্মীকরণের প্রয়োজন নেই। বিভিন্নভাবে বিজারণ সম্পন্ন করা হয়, তাহলে বিজারিত করলে অক্সিজেন বের হয়ে যায়। ঠিক আছে, বিভিন্ন প্রক্রিয়া করা হয়, যেমন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করা যায়, কার্বন বিজারণ পদ্ধতিতে হয়, স্ব-বিজারণ পদ্ধতিতে হয়। তাহলে মোটামুটি এই তিন ধরনের পদ্ধতি, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, কার্বন বিজারণ, স্ব-বিজারণ। ধাতুর সক্রিয়তা সিরিজে তাদের অবস্থানের উপর কোন পদ্ধতিতে বিজারণ সম্পন্ন হবে তা নির্ভর করে। ঠিক আছে, সক্রিয়তা সিরিজে যে ধাতু বেশি সক্রিয় কম সক্রিয় এগুলোর উপর নির্ভর করে। তোমরা যেন সহজে বুঝতে পারো তার জন্য নিচের ছকটি দেওয়া হলো। যেমন এখানে বিজারণের পদ্ধতি ওরা বলে দিছে, এমসিকিউর জন্য এগুলো ইম্পর্টেন্ট তোমাদের। বেশি সক্রিয় ধাতুসমূহ যাদের অবস্থান আছে সক্রিয়তা সিরিজের উপরে আছে, যেমন পটাশিয়াম, সোডিয়াম এবং 1, 2, 3 যে ইয়াগুলো আছে তার উপরের 1 আর 2 গ্রুপ, 3 নম্বর গ্রুপের উপরের মৌলগুলো দেখো, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই ধাতুগুলোর ক্ষেত্রে আমরা জানি যে 1 এবং 2 গ্রুপের যে ধাতুগুলো এগুলো বেশি সক্রিয়। ঠিক আছে, তো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ করা হয়, তাই এগুলো যেহেতু বেশি সক্রিয় তাহলে এগুলোকে কি করা হয়, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ ঘটানো হয় এদেরকে। ঠিক আছে, এই যেগুলো মধ্যম মানের সক্রিয় ধাতু, যে জিঙ্ক, আয়রন, লেড, এগুলোকে কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারণ করানো হয়। এগুলোকে কি করা হয়, কার্বন বিজারণ পদ্ধতি। কম সক্রিয় যেগুলো আছে, কম সক্রিয় যেমন কপার, তোমার পারদ এবং সিলভার, এগুলো স্ব-বিজারণ পদ্ধতিতে করা হয়। তাহলে সবচেয়ে বেশি সক্রিয়গুলো তড়িৎ বিশ্লেষণ, মধ্যম মানের সক্রিয়গুলো কার্বন বিজারণ, আর যেগুলো সবচেয়ে কম সক্রিয় সেগুলো হচ্ছে স্ব-বিজারণ। আর যেগুলো প্রায় অসক্রিয় এগুলোকে বিশুদ্ধ অবস্থাতেই পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই, যেমন প্লাটিনাম এবং গোল্ড এগুলোকে বিশুদ্ধ অবস্থাতেই পাওয়া যায়। এরপর আছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিভাবে বিজারণ করা হয়, সক্রিয়তা সিরিজে প্রদর্শিত উপরের দিকে অবস্থিত অধিক সক্রিয় ধাতু যেমন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুসমূহের জন্য তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ সম্পন্ন করা হয়। নিচে অ্যালুমিনিয়ামের অক্সাইড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি বর্ণনা করা হলো। এই পদ্ধতিতে প্রথমে অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলিয়ে তরল করতে হবে, পানিতে দ্রবীভূত করা যাবে না, তখন আবার হাইড্রোজেন আয়ন বেশি বিক্রিয়া করবে, তখন হাইড্রোজেন আয়ন বাগড়া দিবে এখানে। ঠিক আছে, তো অ্যালুমিনিয়াম অক্সাইড পৌঁছেছি কত 2050 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে যায়। বাপরে 2050 ডিগ্রি। ঠিক আছে, তো 2050 ডিগ্রি, 2050 সাল কার যেন ইয়া ছিল, ভীষণ ছিল। ঠিক আছে, 2050 সাল পর্যন্ত কারা যেন ভীষণ দেখতো। ঠিক আছে, ওকে। এত বেশি তাপমাত্রা তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। যদি অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে ক্রায়োলাইট বা যেমন সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড দেওয়া হয়, ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড 800 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে যায়। তাহলে এটা নাম হচ্ছে ক্রায়োলাইট। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড সাধারণত 2050 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে যায়, কিন্তু এত তাপমাত্রা সম্ভব নয়, এই জন্য ক্রায়োলাইট যুক্ত করা হয়। সোডিয়াম, এটা অ্যালুমিনিয়াম আর সোডিয়ামের আরেকটি জটিল যৌগ। তো এটা গ্রহণ করলে দেখো 800 থেকে 1000-এই গলে যায়। তো গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে অ্যালুমিনিয়াম আয়ন এবং অক্সাইড আয়ন থাকে। তাহলে কি কি আয়ন থাকে, অ্যালুমিনিয়াম এবং অক্সাইড আয়ন থাকে, সোডিয়াম আয়নও থাকে অবশ্য। তাহলে দেখো এই অ্যালুমিনিয়াম অক্সাইড ভেঙে অ্যালুমিনিয়াম আয়ন এবং
অক্সাইড আয়ন থাকে, তো এটা খুব অল্প পরিমাণে যুক্ত করা হয়, তো এই জন্য অ্যালুমিনিয়ামটাই বেশি থাকে। গ্রাফাইট কার্বন এর আস্তরণযুক্ত একটি স্টিলের পাত্র, তাহলে গ্রাফাইটের আস্তরণ দেওয়া হয়। কিসের আস্তরণ দেওয়া হয়? ভিতরের দিকে গ্রাফাইটের আস্তরণ দেওয়া হয়। গ্রাফাইটের আস্তরণযুক্ত একটি স্টিলের পাত্রের মধ্যে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রায়োলাইটের মিশ্রণ নেওয়া হয় এবং এর মধ্যে কয়েকটি কার্বন দণ্ড এমনভাবে প্রবেশ করানো হয় যাতে এটি স্টিলের পাত্রকে স্পর্শ না করে। ঠিক আছে, অর্থাৎ এর বাইরের দিকে এরকম তোমার কি করা হয়, একটা, তো এখানে প্রথমে চতুর্দিকে এটা 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 কিসের মাঝখানে এটা কিসের লেয়ার দেওয়া হয়েছে? এটা তোমার গ্রাফাইটের লেয়ার দেওয়া হয়েছে। কিসের? গ্রাফাইট, অর্থাৎ এটা কার্বনের একটা ভিন্ন রূপ গ্রাফাইট। আর এখানে আরো দুইটা কি করা হয়, গ্রাফাইটের দণ্ড এমনভাবে দেওয়া হয় যেন এটা কি করে না, পাত্রের গায়ে স্পর্শ না করে। এগুলো গ্রাফাইট। ঠিক আছে, এগুলো গ্রাফাইট। ওকে, এগুলো হচ্ছে গ্রাফাইট। তো পাত্রের গা যেন স্পর্শ না করে এইভাবে দেওয়া হয়। এবার স্টিলের পাত্রকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। স্টিলের পাত্রকে এর মধ্যে কয়েকটি কার্বন দণ্ড, দুইটি না বেশ কয়েকটা, মূলত এগুলোর উপরেই কি হবে, অ্যালুমিনিয়াম জমা হবে। এগুলো সব ইয়া হিসেবে কাজ করবে। ঠিক আছে, অ্যানোড ক্যাথোড হিসেবে কাজ করবে প্রত্যেকটাই। তাহলে ঋণাত্মক প্রান্তের সাথে কাকে যুক্ত করা হচ্ছে? ব্যাটারির অ্যালুমিনিয়ামের যে পাত্রটা আছে সেটাকেই ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয় এবং কার্বন দণ্ডগুলোকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। কার্বন দণ্ডগুলোকে কার সাথে যুক্ত করা হয়? ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয় এবং পাত্রটাকে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। বিদ্যুৎ প্রবাহের সাথে সাথে তড়িৎ বিশ্লেষণ শুরু হয়। তড়িৎ বিশ্লেষণ কালে অক্সাইড অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন গ্যাস তৈরি করে। তাহলে অ্যানোডটাকে ধনাত্মক, ব্যাটারির যে ধনাত্মক প্রান্তগুলো আছে সেই ধনাত্মক প্রান্তটাই হচ্ছে কি অ্যানোড। সেখানে অক্সিজেন যায়, অক্সিজেন গিয়ে সেখানে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন গ্যাসে পরিণত হয় এবং দ্রবণে অ্যালুমিনিয়াম যেটা আছে এটা ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। ঠিক আছে, তো এ কি করে যে নেগেটিভ যে প্রান্ত আছে, ইয়াটা পাত্রের যে গা আছে নেগেটিভ প্রান্ত, সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এই অ্যালুমিনিয়ামটা কোথায় জমা হয়? এই অ্যালুমিনিয়াম তোমার মূলত পাত্রের গা বরাবর জমা হয়। ঠিক আছে, পাত্রের গা বরাবর জমা হয়। এটাকে এই পরে একদিকে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে সেই অ্যালুমিনিয়ামকে এদিক দিয়ে বের করে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে এইরকম বিষয়টা হচ্ছে এইরকম। তো এটা হচ্ছে তোমার গ্রাফাইটের আস্তরণ, গ্রাফাইটের কি একটা আস্তরণযুক্ত স্টিলের পাত্র এটা। ঠিক আছে, আর এইটা হচ্ছে তোমার কার্বনের ক্যাথোড। এইটা আছে তোমার কার্বনের উপরে, কার্বনের কি আস্তরণ থাকে, এটা কার্বনের আস্তরণ। এইটার সাথে নেগেটিভ প্রান্ত যুক্ত করা হয়েছে। আর এটার সাথে কি এগুলো হচ্ছে তোমার কি কার্বনের অনেকগুলো দণ্ড, সেগুলোকে কি করা হয়েছে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে। ফলে এখানে কি আছে, অ্যালুমিনিয়াম আয়ন আছে আর অক্সাইড আয়ন আছে। এগুলো যেহেতু পজিটিভ প্রান্ত, তাহলে অক্সিজেনগুলো কি হবে, এখানে আসবে, এসে অক্সাইড আয়নগুলো কি করবে, এখানে ইলেকট্রন ত্যাগ করবে, যেহেতু এটা পজিটিভ দ্বারা আকৃষ্ট হবে। তো তাহলে এখানে অক্সিজেন কি করবে, জারিত হবে। ঠিক আছে, এটা অ্যানোড। অক্সিজেন কি করবে, অক্সাইড আয়নগুলো কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে দুইটা ইলেকট্রন ত্যাগ করে এখানে অক্সিজেন গ্যাসে পরিণত হয়, এটা উড়ে যাবে। ঠিক আছে, আর এই অ্যালুমিনিয়ামটা কি হবে, পাত্রের গা যেহেতু নেগেটিভ চার্জে চার্জিত, এই পাত্রের গায়ে আসবে, এসে ওখানে এখান থেকে ইলেকট্রন নিবে, নিয়ে কি হবে, অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়, পাত্রের গা বরাবর জমা হবে। ঠিক আছে, এটা যেহেতু আর উত্তপ্ত যেহেতু, পরে এগুলো গলিত হয়ে নিচে জমা পড়বে। ঠিক আছে, এগুলো পরে নিচে জমা পড়বে এবং এটা ভারী হওয়ার কারণে একদম নিচে পড়বে এবং পরবর্তীতে এই দিক দিয়ে ছিদ্র দিয়ে বের করে নেওয়া হবে। ঠিক আছে, এরপর দেখো কার্বন বিজারণ পদ্ধতি। তো ধাতব অক্সাইডের সাথে কার্বনকে উত্তপ্তও করে ধাতু নিষ্কাশন করা হয়। ঠিক আছে, যেগুলো একটু কম সক্রিয়, মধ্যম সক্রিয়, সেগুলোর ক্ষেত্রে কার্বন বিজারণ করা হবে। তো জিঙ্ক অক্সাইড কম সক্রিয়, এরা এই জন্য কি করা হয়, এটা কার্বনের চেয়ে কি কম সক্রিয়, এই জন্য এখানে এই অক্সাইডটা কার্বন নিয়ে নিবে আর জিঙ্ক একা হয়ে যাবে। ঠিক আছে, আয়রন আয়রন তোমার জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক, আয়রন অক্সাইড থেকে আয়রন ধাতু, লেড অক্সাইড থেকে লেড ধাতু, কিংবা কপার অক্সাইড থেকে কপার ধাতুকে
এই পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। তাহলে এদেরকে যদি কার্বনের সাথে একসাথে মিশিয়ে উত্তপ্ত করা হয় তাহলে অক্সিজেন এবং কার্বন বিক্রিয়া করে, আর জিঙ্ক ধাতু এবং ধাতুগুলো কি হয়, পিওর অবস্থায় পাওয়া যায়, বিশুদ্ধ অবস্থায়। এই পদ্ধতি থেকে কার্বন বিজারণ পদ্ধতি বলে। সক্রিয়তা সিরিজে প্রদর্শিত মধ্যম মানের সক্রিয় ধাতুগুলোকে এই পদ্ধতিতে বিজারিত করা হয়। যেগুলো যেগুলো কম সক্রিয় সেগুলোকেও এই পদ্ধতিতে করা যাবে, কিন্তু ওরা নিজেরাই হয়, নিজেই স্ববিজারিত হয়, তো কার্বন খরচ করার তো কোনো দরকার নেই। ঠিক আছে, এরপর হচ্ছে স্ববিজারণ পদ্ধতি। সক্রিয়তা সিরিজে অবস্থিত নিচের দিকে যেগুলো কম সক্রিয় ধাতু, যেমন কপার, পারদ এবং রূপা, এটা সিলভার, এই ধাতুসমূহের অক্সাইডের ক্ষেত্রে কোনো বিজারক যোগ না করে শুধু উত্তপ্ত করেই বিজারণ করা হয়। উদাহরণ হিসেবে মার্কারের আকরিককে এভাবে বিজারিত করা যায়। তো এই যে দেখো, এই যে এই আকরিকগুলোকে, যেমন পারদের যে আকরিক, এটাকে কোনো ধরনের বিজারক যুক্ত না করে শুধু শুধু অক্সিজেন দ্বারা উত্তপ্ত করলেই সেগুলো কি হবে, মানে বাতাসের উপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয় তাহলে এখানে সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড হিসেবে আলাদা উড়ে যাবে, আলাদা হয়ে যাবে, আর এখানে বিশুদ্ধ পারদ জমা পড়বে। ঠিক আছে, তো এরপর আছে ধাতু বিশুদ্ধকরণ। তো অনেক সময় এত কিছু করার পরও এই ধাতুগুলোর সাথে অন্য অন্য অপদ্রব্য যুক্ত থাকে। তো এইভাবে এখন এই ধাতুগুলোকে বিশুদ্ধ করা হবে। উপরে উল্লেখিত বিজারণ পদ্ধতিসমূহের মাধ্যমে প্রাপ্ত ধাতুসমূহ সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয় না, এতেও উল্লেখযোগ্য পরিমাণ অপদ্রব্য থেকে যায়। এই অপদ্রব্য দূর করতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। 1 নম্বর হচ্ছে বিগালক যোগ করার পদ্ধতি। বিগালক যোগ করা পদ্ধতি। উচ্চ তাপমাত্রায় কার্বন বিজারণ পদ্ধতিতে প্রাপ্ত ধাতুর মধ্যে কিছু খনিজ মল দ্রবীভূত থাকতে পারে। এই খনিজ মল অপসারণ করার জন্য যে পদার্থ যোগ করা হয় তাকে বিগালক বলে। তাহলে বিগালক জিনিসটা কি? বিগালক হচ্ছে খনিজ মল, যেখানে খনিজ মলকে অপসারণ করার জন্য কিছু পদার্থ যোগ করা হয়। এই যে পদার্থটাকে যোগ করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে বিগালক। তো খনিজ মল ক্ষারকীয় হলে অ্যাসিডিক বিগালক যুক্ত করা হয়। তো খনিজ মলটা যদি খনিজ মলের প্রকৃতির উপর নির্ভর করে বিগালক যুক্ত করা হয়। বিগালকটা যদি হয় ক্ষারীয় তাহলে তাকে অ্যাসিডিক বিগালক যুক্ত করা হয়। যেমন তোমার হচ্ছে সিলিকা, এটা হচ্ছে সিলিকা বা বালি। তো বালিটা হচ্ছে অ্যাসিডীয়। ঠিক আছে, তো এই বালি যুক্ত করা হয় যদি তোমার ক্ষারকীয় খনিজ মল হয়। আবার খনিজ মল যদি তোমার অ্যাসিডিক হয় তাহলে ক্ষারকীয় বিগালক যুক্ত করা হয়। ক্ষারকীয় বিগালক হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড। যে কোনো ধাতুর অক্সাইডই হচ্ছে ক্ষারক, এটা আমরা জানি। বিগালক এবং খনিজ মল একত্র হয়ে ধাতুর মল বা ধাতুমল তৈরি করে। ধাতুর মল গলিত ধাতুতে দ্রবীভূত হয় না বলে উপর থেকে ধাতুমলকে গলিত ধাতু থেকে আলাদা করা হয়। তাহলে এই যে ধাতুমল এবং এরা আলাদা বিগালক যুক্ত করা হলো, এরা একত্রিত হয় এরা আবার ওই দ্রবীভূত হয় না। তোমার মেন যে ধাতু আছে, ধাতুর গলিত ধাতুর সাথে দ্রবীভূত হয় না, না হওয়ার ফলে সেগুলো আলাদা থেকে যায় উপরে, ফলে সেগুলোকে সহজে আলাদা করা হয়। বিগলন প্রক্রিয়ায় প্রাপ্ত ধাতু বিশুদ্ধ নয়। এই প্রক্রিয়াও আবার কি হয় না, 100% বিশুদ্ধ হয় না। এই অবিশুদ্ধ ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে বিশুদ্ধ করা হয়। নিচে বিশুদ্ধকরণের জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আলোচনা করা হলো। তবে এখানে যে আমরা তোমার প্রথম যে পদ্ধতিটা আছে, তোমার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, এই পদ্ধতিতে কিন্তু যেগুলো পাওয়া যায় সেগুলো তোমার 100% বিশুদ্ধই হবে, তার কারণ এখানে প্রথমেই তড়িৎ বিশ্লেষণ করা হয়েছে। ঠিক আছে, আবার নতুন করে তড়িৎ বিশ্লেষণ করার প্রয়োজন হয় না। ঠিক আছে, এরপর তাহলে দেখো তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণ নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে। তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশোধন। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশোধনে অবিশুদ্ধ ধাতুকে অবিশুদ্ধ ধাতুটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে এবং বিশুদ্ধ ধাতুর একটি পাতকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যে ধাতুকে বিশুদ্ধ করতে হবে তার লবণের দ্রবণকে ব্যবহার করা হয়। তো এখানে তড়িৎ বিশ্লেষ্য কি হবে, ওই ধাতুর লবণ। যখন তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন অ্যানোড থেকে ধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ করে আয়ন হিসেবে দ্রবণে প্রবেশ করে। অপরদিকে ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিশুদ্ধ
ধাতুতে ধাতব পাতে জমা হয়। ঠিক আছে, তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু ও অন্যান্য ধাতু বিশোধন করা হয়। নিচে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে কপার ধাতুর বিশুদ্ধকরণ বর্ণনা করা হলো। তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর বিশুদ্ধকরণ, বিজারণ প্রক্রিয়ায় প্রাপ্ত কপার ধাতু 98% বিশুদ্ধ হয়। একে তড়িৎ বিশোধন পদ্ধতি প্রয়োগ করে 99.9% বিশুদ্ধ কপার ধাতুতে তৈরি করা হয়। এক্ষেত্রে কপার সালফেটের জলীয় দ্রবণ একটি পাত্রে নেওয়া হয়। এই পাত্রে যে ধাতব দণ্ডকে বিশুদ্ধ করতে হবে সেই অবিশুদ্ধ কপার দণ্ডকে একটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। তাহলে এখানে কি করা হয়, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে কোনটা যুক্ত করা হবে, অবিশুদ্ধ যে কপারের যে দণ্ডটা আছে সেই অবিশুদ্ধ কপারের দণ্ডটাকেই তোমার তোমার ক্যাথোড তোমার পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করা হবে ব্যাটারির। এটি অ্যানোড হিসেবে কাজ করে। একটি বিশুদ্ধ কপার দণ্ডকে ওই ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হবে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে এইরকম, একটা ব্যাটারির এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, আর এইখানে আছে অবিশুদ্ধ কপারের সাথে এটা যুক্ত করা হবে। তাহলে কি হবে, অবিশুদ্ধ কপার এখানে কি করবে, ওখানে যে কপার ধাতুটা আছে সে কি করবে, ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন হিসেবে কোথায় আসবে, দ্রবণে আসবে। তো তার আগে যেটা হবে, এখানে কপারের যে পজিটিভ আয়ন আছে কপার 2+, কপারের পজিটিভ আয়নটা তোমার কি হবে, এই নেগেটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট হয়ে ওখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কপার ধাতুতে পরিণত হবে। ফলে এখানে কি হবে, একটা ঘাটতি পড়ে যাবে, কপার আয়ন কমে যাবে, তখন সেই ঘাটতি পূরণ করার জন্য এখানে যে অবিশুদ্ধ যে কপারের অ্যানোডটা, অবিশুদ্ধ যে কপার আছে সেখান থেকে তোমার কপারগুলো কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। অর্থাৎ এটা যেহেতু পজিটিভ প্রান্তে ইলেকট্রন ত্যাগ করে সে কপার আয়নে পরিণত হয়ে দ্রবণে আসবে। যতক্ষণ পর্যন্ত এই ধাতুতে কপার অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলতেই থাকবে। তাহলে এখান থেকে যে অবিশুদ্ধ পদার্থগুলো এই দণ্ডের মধ্যে থেকেই যাবে, শুধু কপারগুলো কি হবে, আয়নে পরিণত হয়ে এই দ্রবণে চলে আসবে, আর দ্রবণ থেকে কপার যে আয়নটা আছে সেটা আবার তোমার ক্যাথোডে গিয়ে এই ইলেকট্রন গ্রহণ করে সেটা আবার কপার ধাতুতে পরিণত হবে। ঠিক আছে, তো ক্যাথোড হিসেবে কাজ করবে। তো সাধারণত অবিশুদ্ধ কপার দণ্ড মোটা থাকে এবং বিশুদ্ধ বা পাতলা থাকে। তো যেহেতু এখানে জমা হবে, প্রথমে এটাকে পাতলা হিসেবে দেওয়া হয়, পরে এটা আস্তে আস্তে মোটা হবে, আর এখানে মোটা দণ্ড দেওয়া হবে, পরে এটা আস্তে আস্তে চিকন হবে। এবার ব্যাটারির সাহায্যে দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে অ্যানোড হিসেবে ব্যবহৃত অবিশুদ্ধ কপার দণ্ড থেকে কপার আয়ন হিসেবে দ্রবণে চলে যায় এবং দ্রবণ থেকে কপার আয়ন বিশুদ্ধ কপার দণ্ডে জমা হয়। এক্ষেত্রে অ্যানোডের জারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। তো কপার এখানে কপার আয়নে পরিণত হয়, এটা হচ্ছে জারণ, অ্যানোডে জারণ হয়, আর ক্যাথোডে বিজারণ, এখানে কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়, বিশুদ্ধ কপার হিসেবে জমা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে আয়রন নিষ্কাশন প্রক্রিয়া। আয়রন একটি গুরুত্বপূর্ণ ধাতু। আয়রনের গুরুত্বপূর্ণ আকরিক হলো হেমাটাইট হচ্ছে কি ফেরিক অক্সাইড। প্রধানত 3টি ধাপে, যেমন গাড়ীকরণ, 2 নম্বর হচ্ছে ভস্মীকরণ অথবা তাপজারণ, আর একটা হচ্ছে বিগলন দ্বারা বাত্যাচল্লিতে লৌহ নিষ্কাশন করা হয়। তো এই 3টা পদ্ধতি এখানে ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে একাধিক রাসায়নিক বিক্রিয়া ঘটে। এখানে দেখো, প্রথমে ফেরিক অক্সাইড কার্বনের সাথে বিক্রিয়া করে আয়রন এবং কার্বন মনোক্সাইড তৈরি হয়, এটা একটা বিক্রিয়া হয়। আবার আরেকটা বিক্রিয়া হয়, এখানে ফেরিক অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, আবার ফেরিক অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, একই জিনিস তো দিল। ঠিক আছে, এটা খুব সম্ভবত এটা আছে 4 হবে এখানে। ঠিক আছে, তাহলে এই যে অক্সাইড, এই আয়রন অক্সাইড পরে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, পরে আবার তোমার আয়রনে পরিণত হয়। তাহলে এখানে মোট এই বিক্রিয়াটা এখানে 2 ধাপে ঘটতেছে, আর এখানে 1 ধাপেই তোমার এখানে কি আছে, আয়রন তৈরি হচ্ছে। ওকে, এরপর আছে ওখানে ক্যালসিয়াম কার্বনেট মিশ্রিত থাকে, সেই ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়।
এই ক্যালসিয়াম অক্সাইড আবার সিলিকনের সাথে ওখানে সিলিকন যুক্ত করা হয়। তো ক্যালসিয়াম অক্সাইডটা এই সিলিকা বা বালির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সিলিকেট ধাতু মল হিসেবে জমা হয়। ঠিক আছে, তো শুধু মেইন বিক্রিয়াগুলো এখানে দেওয়া হয়েছে, এখানে পুরো জিনিসটাকে তোমাদের ব্যাখ্যা করা হয় নাই। এরপর আমরা নির্বাচিত যে সংকর ধাতুগুলো সেগুলো পড়বো পরের ক্লাসে। আজকে এই পর্যন্তই থাক।